নিউজ18 বাংলা আপনার সঙ্গে আমি প্রতিশঙ্কর। সোমবার থেকে বাদল অধিবেশন, ঝড় তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস। রবিবার সর্বদল বৈঠকে আর এখানে বেড়ে যাচ্ছে সম্পূর্ণ বিপরীত ধর্মী, প্রশ্ন করার কেউ নেই, জবাব দেওয়ার কেউ নেই, এটা হতে পারে না। আর বলেছি এমপিলারের টাকা যেটা বন্ধ করে দেওয়া হয়েছে এমপিদের, সেটা দেওয়া হোক। সূত্রের খবর, এদিন সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন মঙ্গলবার করোনা নিয়ে সব দলের নেতাদের সামনে তিনি বক্তব্য পেশ করবেন, যাতে আপত্তি রয়েছে বিরোধীদের। তাদের প্রশ্ন, অধিবেশন চলাকালীন কেন সংসদে বলবেন না নরেন্দ্র মোদী? সংসদকে কেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী? প্রস্তাব কিছু নেই, উনি নিজের থেকে একটা ঘোষণা করেন, যেমন আমরা বলেছি যে টিকাকরণ দিতে পারছো না, চাহিদা অনুযায়ী সরবরাহ হচ্ছে না। তখন তো প্রধানমন্ত্রীকে একটা টিকা নিয়ে কিছু বলতে হবে। তো উনি বলছেন আমি অল পার্টি মিটিংয়েই পরশু আসবো, কিন্তু পার্লামেন্টে বলবো না। আপনারা এটা মানবেন না? না, আমরা চাই পার্লামেন্টে জবাব দিই। করোনা আবহের পর প্রথম সংসদ অধিবেশনে ঝড় তুলতে চলেছে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্যরা। বিরোধীদের যাবতীয় অভিযোগ খণ্ডন করতে প্রস্তুত সরকার পক্ষেও। সরকারের হাতে কি রয়েছে? সরকারের হাতে রয়েছে করোনা মোকাবিলা, ভ্যাকসিনেশন ইত্যাদি বিষয়ে বিজেপি তৈরি হচ্ছে বিরোধীদের জবাব দেওয়ার জন্য। ক্যামেরায় বিনু বাসিলের সঙ্গে রাজীব চক্রবর্তী, নিউজ18 বাংলা, দিল্লি। বাদল অধিবেশনের আগে ফের ফোনে আড়ি পাতা বিতর্ক উস্কে দিলেন সুব্রমণিয়াম স্বামী। টুইটে বিজেপি সাংসদ লিখেছেন, ইসরায়েলি সংস্থা পেগাসাসের মাধ্যমে মোদী মন্ত্রিসভার সদস্য, আরএসএস নেতা এবং সুপ্রিম কোর্টের বিচারপতি, পাশাপাশি সাংবাদিকদের ফোনে আড়ি পাতা হচ্ছে। জোর জল্পনা ওয়াশিংটন পোস্ট এবং লন্ডন গার্ডিয়ান এ নিয়ে রিপোর্ট প্রকাশ করতে চলেছে। নিশ্চিত হলে তিনি তালিকা প্রকাশ করবেন, এ নিয়ে টুইট করেন সুব্রমণিয়াম স্বামী। পাল্টা টুইট করেছেন ডেরেক ওব্রায়েন, তৃণমূল সাংসদ। তিনি বলছেন যে শুধুমাত্র কেন্দ্রীয় মন্ত্রী নয়, বিরোধীদের ফোনেও আড়ি পাতা হচ্ছে, এমনটাই অভিযোগ করলেন টুইটে ডেরেক ওব্রায়েন। পাশাপাশি কার্তি চিদম্বরম তিনিও টুইট করেছেন। স্বামী টুইটের পরই প্রতিক্রিয়া দিয়েছেন কার্তি চিদম্বরম। তিনি লেখেন, একটা ছোট পাখি আমাকে বলল বিস্ফোরণ ঘটাতে চলেছে পেগাসাস। এদিকে ফোনে আড়ি পাতা যে বিতর্ক উস্কে দিয়েছেন সুব্রমণিয়াম স্বামী, সেটি নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে তরজা শুরু হয়েছে। দেশটাকে দখল করে রেখে চালাতে চাইছেন, তারা যদি তাদের নিজেদের লোকজনের উপরও নজরদারি করেন, বিরোধী দলের উপরও নজরদারি করেন, জনবিরোধী নীতিগুলির প্রতিবাদ করছে তাদের উপর নজরদারির জন্য যদি এই সফটওয়্যারগুলি ব্যবহার হয়, তাহলে এটা অত্যন্ত একটা গণতন্ত্রের পক্ষে লজ্জা এবং অপরাধ তো বটেই। উচ্চ পর্যায়ের যথাযথ এবং নিরপেক্ষ তদন্ত চাই। টেলিফোনে আড়ি পাতার জন্য কিছু নিয়ম আছে, সেগুলো মেনে যদি সরকার করেন তাতে কোনো বেআইনি কিছু নেই। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারও তো ওই ইসরায়েলি প্রযুক্তি নিয়েই বিজেপি নেতাদের উপরে আড়ি পাচ্ছেন। পশ্চিমবঙ্গের বিজেপির বহু নেতা, আমাদের রাজ্যের বিভিন্ন সাংসদ, বিধায়ক, আমার দলের বিরোধী দলনেতা, সুপ্রিম কোর্টে কোনো সিটিং জাজকে দিয়ে যদি তদন্ত হয়, তাহলে পশ্চিমবঙ্গেও তদন্ত করা উচিত, বা হাইকোর্টের কোনো সিটিং বিচারপতিকে দিয়ে
টেলিফোনে আড়ি পাতা নিয়ে পশ্চিমবঙ্গে তদন্ত। রাজীব কুমার যে ইসরায়েল থেকে মেশিন লালবাজারে নিয়ে এসেছিলেন বিজেপি নেতাদের টেলিফোনে আড়ি পাতার জন্য, হোয়াটসঅ্যাপে কি লেখালেখি হচ্ছে জানার জন্য, স্বাভাবিকভাবেই তারও তদন্ত হোক। পশ্চিমবঙ্গের বিরোধী নেতাদের টেলিফোনে আড়ি পাতা নিয়ে আমরাও রাস্তায় নামবো, এ নিয়ে আন্দোলন করব। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কি বাংলাদেশের নাগরিক? প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি অসমের কংগ্রেসের সাংসদের। সেই চিঠির সূত্র ধরে সুর চড়াচ্ছে তৃণমূল। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কোন দেশের নাগরিক, ভারত না বাংলাদেশ? এই প্রশ্ন তুলে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন অসমের কংগ্রেস সাংসদ রিপুন বোরা। কোচবিহারের সাংসদ নিশীথ এখন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে কংগ্রেস সাংসদের দাবি, বরাক বাংলা সহ একাধিক সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক। গাইবান্ধা জেলার হরিনাথপুর এলাকায় জন্ম তার। কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে পশ্চিমবঙ্গে আসেন তিনি। তারপর তৃণমূল কংগ্রেসে যোগ দেন, পরে বিজেপিতে। চিঠির পরের অংশে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দাবি করেন, নিশীথ কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর বাংলাদেশে তার জন্মভিটে উচ্ছ্বাসের ছবি দেখা যায়। সে খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। সংবাদ মাধ্যমে প্রকাশিত এই তথ্যের তদন্ত দাবি করে রিপুন বোরা লেখেন, কোনো ভিনদেশী নাগরিক দেশের কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেলে তা নিশ্চিতভাবেই উদ্বেগের। অসমের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা কংগ্রেস সাংসদের এই চিঠি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করছি, সারা দেশের কারণে এটা একটা বিপদ, সেই জন্যে প্রধানমন্ত্রী একটা নিরপেক্ষ তদন্ত করে তাড়াতাড়ি এই ডাউটটা ক্লিয়ার করা দরকার। সেই জন্য আমরা চিঠিটা লিখেছিলাম। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইটারে প্রশ্ন তুলেছেন, নিশীথ প্রামাণিককে মন্ত্রী করার আগে কি কোনো খোঁজ খবরই নেওয়া হয়নি? যদি সত্যিই বাংলাদেশে তার জন্ম হয়ে থাকে, বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, এই সত্য মিথ্যাটা জানার জন্য যথাযথ উচ্চ পর্যায়ের তদন্ত দরকার। এর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ধরনের অভিযোগ ওঠা ব্যক্তিকে মন্ত্রকের বাইরে রাখাটা দেশের নিরাপত্তার পক্ষেও বোধহয় যুক্তিসম্মত। যদি এই যুক্তিতে অভিযুক্তকে মন্ত্রিত্বে রাখা যাবে না, তাহলে তো তৃণমূলের অর্ধেক মন্ত্রী বাদ পড়ে যাবে। একে বলে হিট অ্যান্ড রান। কোনো নির্দিষ্ট প্রমাণ নেই, কোনো তথ্য নেই, কোর্টের চোখে মান্যতাপ্রাপ্ত এভিডেন্স নেই। যদি থাকে কোর্টেই আন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আন, ভারতের রাষ্ট্রপতির কাছে আন। তৃণমূলের স্থানীয় স্তরের নেতা থেকে বিজেপি সাংসদ হয়েই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ। এবার এই নিশীথকে নিয়েই সংঘাতে তৃণমূল বিজেপি। নিউজ 18 বাংলা। এদিকে পার্থপ্রতিম রায়ের বাড়ির সামনে গুলি। কোচবিহারের তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়, তার গ্রামের বাড়ির সামনে হঠাৎ গুলি চলে। কে বা কারা গুলি চালালো সে বিষয়ে এখন পরিষ্কার নয়। একটি গুলির খোল উদ্ধার হয়েছে। কি কারণে গুলি, তদন্তে পুলিশ। এ বিষয়ে পার্থপ্রতিম রায়, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি কি জানিয়েছেন শুনুন। 2টোর সময় হঠাৎ করে বাবা ফোন করলেন, বললেন যে বাড়িতে গুলি চলেছে। সভাপতি আমি উদ্বিগ্ন হয়ে পড়ি, হন্তদন্ত হয়ে ছুটে যাই গাড়ি ঘোড়া নিয়ে। সেখানে বাবা মার সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম যে আমাদের বাড়ির সামনের যে দরজাটা রাস্তার উপরে, সেটা দিনের বেলা খোলাই থাকে। তো কেউ বা কারা সেই বাড়ির ভেতর দিয়ে ঢুকেছিল। তার পেছনে গুলির বন্দুক নিয়ে নাকি আরও 4-5 জনের একটা টিম ঢুকেছিল, তার গুলি করতে করতে। এমত অবস্থায় সবাই আতঙ্কিত হয়ে বাড়ির প্রায় ভেতরেই তারা ঢুকে গুলি চালায়। তারপর তারা ফিরে যায় একটা মারুতি অমনি ভ্যানে। ফিরে যাওয়ার সময় অমনি ভ্যানে তারা উঠেছিল, সেটা বাবা দেখেছে। তারা কাউকে চিনতে পারেনি। আমার এই বাড়ির সামনে হলে নাই একটা উদ্দেশ্য আমি খুঁজে বের করার চেষ্টা করতাম, কিন্তু সেই বাড়িতে বাবা মা থাকেন, সেখানে কি হতে পারে এটা নিয়ে আমার ঠিক বোধগম্য হচ্ছে না। জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ করায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলেও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার খিরাটি গ্রামের বাসিন্দা আশিস ঘোষ, বিজেপি কর্মী। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর থেকে ঘর ছাড়া ছিলেন। তার অভিযোগ, জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি বিশেষ কমিটির কাছে এ নিয়ে জানানোয় হামলা চালায় তৃণমূল। বিজেপি কর্মীর দাবি, 3রা মে তাঁর বাড়িতে চড়াও হন তৃণমূল কর্মীরা। তাঁকে ও তাঁর দাদাকে মারধর করা হয়, বাড়ি ভাঙচুর করা হয়। তারপর থেকেই বাড়ি ছাড়া। 24শে জুন জাতীয় মানবাধিকার কমিশনের কমিটির কাছে অভিযোগ জানান। এর 5 দিন পরে বাড়ি ফেরেন।
কিন্তু নিস্তার পাননি। শনিবার রাতে তার দোকানে চড়াও হন তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মী ও তার দাদাকে ব্যাপক মারধরের অভিযোগ। হিউম্যান রাইটে আমি কমপ্লেন করি বাড়ি ফেরার জন্য। তারপরে আমি বাড়ি ফিরি। আমার দোকানের অপোজিটে তৃণমূলের পার্টি, ওখানে জমায়েত হয় প্রায় 150 লোক এসে আমাকে ঘেরাও করে। প্রথমে আমার মোবাইল ছাড়ায়, পকেটে 2000 টাকা ছিল, ছাড়ি না, মারধর করে, তুলে নিয়ে চলে যাবে। অকাত্যভাবে মারধর, মাথা ফুলে গেছে, মাথায় অনেক মেরেছে, পিঠে মেরেছে, দাওনা ফুলে গেছে, পায়ে মেরেছে। এগুলো অভিযোগ ঠিক নয়, কারণ আপনারা দেখেছেন এর আগেও দু এক জায়গায় ঘটনা ঘটেছে, বিজেপির কর্মীদের উপর বিজেপিদেরই আক্রমণ হচ্ছে, কারণ তারা নিজেদের উপর নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ রাখতে পারছে না। বিজেপি কর্মী ও তাঁর দাদাকে প্রাথমিক চিকিৎসার পর পুলিশ বাড়িতে পৌঁছে দেয়। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বিয়ে আগেই হয়ে গিয়েছে, কিন্তু রূপশ্রীর টাকা পেতে ছাপানো হয়েছে ভুয়ো বিয়ের কার্ড। চাঞ্চল্যকর অভিযোগ বীরভূমে। থানায় অভিযোগ দায়ের করেছেন বিডিও। নেপথ্যে কি দালাল চক্র, খতিয়ে দেখছে পুলিশ। টাকা ওরাই নিয়ে তুলে আর আপনার আধা আধি ভাগ করলি, 12,500 নিংলিলে 12,500 ওদিকে দিলে, দিয়ে পর আমরা জানছি যে ওয়াই পেলাম বোধ হয়, ওরা খাটার দরুন নিলে। দরিদ্র পরিবারের মেয়েদের জন্য রাজ্য সরকারের প্রকল্প রূপশ্রী। এই প্রকল্পে প্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের সময় 25,000 টাকা আর্থিক অনুদান দেয় রাজ্য সরকার। বিয়ের দিন ঠিক হওয়ার পর ফর্ম ফিল আপ করতে হয়। পাত্রীকে বিয়ের ন্যূনতম 30 দিন আগে আবেদন করতে হয়। আয়ের শংসাপত্র, পাত্রীর বয়সের শংসাপত্র, পাত্রের সম্পর্কে তথ্য দিয়ে আবেদন করতে হয়। তথ্য খতিয়ে দেখে তবেই দেওয়া হয় আর্থিক অনুদান। আর এই প্রকল্পেই টাকা আত্মসাতের অভিযোগে চাঞ্চল্য নলহাটিতে। দীর্ঘদিন ধরে রূপশ্রী প্রকল্প নিয়ে বেনিয়মের অভিযোগ আসছিল বিডিও অফিসে। তদন্তে নেমে নলহাটি 2 নম্বর ব্লকে 8 ভুয়ো আবেদনকারীর হদিশ পায় ব্লক প্রশাসন। অভিযোগ, ভুয়ো বিয়ের কার্ড ছাপিয়ে রূপশ্রীর টাকা হাতানো হয়েছে। 4 বছর আগে বিয়ে হয়ে গিয়েছে, তিনিও আবেদনকারী। এমনকি কারো কারো সন্তান পর্যন্ত রয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, নলহাটি 2 নম্বর ব্লকের নোয়াপাড়া গ্রামের 6 তরুণীর অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে। একইভাবেই বিবাহিত তিলোরা গ্রামের গৌরীমাল এবং আশামাল। এদের পরিবারের দাবি, নোয়াপাড়া গ্রামের এক ব্যক্তির প্ররোচনায় ফাঁদে পা দেন তারা। আমরা ডকুমেন্ট দেখালাম, দেখার পরে বলছে হ্যাঁ হবে। আমরা বললাম যে হবে তাহলে করে দাও, যদি সেরকম হয় তাহলে করবো আমরা। বললে কোনো ব্যাপার নেই, যদি হয় তাহলে হাফ টাকা নেবো আমরা, আর হাফ টাকা তোমাদেরকে নেবো। যে বলেছিল তার নাম কি? আবুল শেখ। তা আমরা দেখলাম বাড়ি কোথায়? অরণ্যপাড়া। থানায় অভিযোগ দায়ের করেছেন নলহাটি 2 নম্বর ব্লকের বিডিও হুমায়ুন চৌধুরী। সূত্রের খবর, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেবে প্রশাসন। পেছনে কোনো দলাল চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।